হাই, ওয়েলকাম এভরিবডি। আমরা যেখানে পড়ছিলাম সেটা হচ্ছে দেহতরল সংবহন। এই চ্যাপ্টার 4th লেকচার এসে আমরা জানব, এর আগে আমরা আরবিসি ও ডব্লিউবিসি সম্পর্কে ইন ডিটেলস মোটামুটি একটা ধারণা পেয়েছি। এবারে যেটা আর একটা কণিকা আছে সেইটা সম্পর্কে আমরা এখানে জানব। সেটা হচ্ছে বলা হয় প্লেটলেটস। বা ইন বেঙ্গলিতে এটাকে বলা হয় অনুচক্রিকা। তো অনুচক্রিকা একটা রক্তকণিকা, যেটা কি করে, এর কাজ আমরা মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে দেহে রক্ততঞ্চন ঘটাতে সাহায্য করে। এর আগে আমরা ডব্লিউবিসি পড়াবার সময় বলেছিলাম যে হেপারিন বলে একটা পদার্থ সিক্রেট হয়, যেটা হয় হচ্ছে বেসোফিল বলে ডব্লিউবিসি থেকে হয়ে কি করে, সেটা দেহের মধ্যে রক্ততঞ্চন ঘটাতে বাধা দেয়। তো রক্ততঞ্চন ঘটায় হচ্ছে অনুচক্রিকা, কিন্তু দেহের মধ্যে যদি রক্তবাহের মধ্যে কোথাও অনুচক্রিকা ভেঙে গিয়ে থাকে তাহলে সেখানে ব্লাড ক্লট ঘটতে দেবে না। সেই কাজটা করে হচ্ছে হেপারিন, যেটা বেসোফিল থেকে সিক্রেট হয়। অনুচক্রিকা মোটামুটি প্রতি মাইক্রোলিটারে দেহের মধ্যে প্রায় 2.5 লক্ষ মতন থাকে। 2.5 লক্ষ থেকে 4.5 লক্ষের মধ্যে অনুচক্রিকা মোটামুটি থাকে। যদি এর সংখ্যাটা কারোর কমে যায়, প্লেটলেটসের সংখ্যা যদি কমে যায়, তখন সেটা যেরকম ডেঙ্গু রোগের ক্ষেত্রে প্লেটলেটসের সংখ্যা সবসময় চেক করতে হয়। ডেঙ্গু হলে প্লেটলেটস কমে যায়, মানে অনুচক্রিকার সংখ্যা কমে আসে। তো অনুচক্রিকার কাজ আমরা সবাই বললাম রক্ততঞ্চন ঘটানো। তো এবার প্রশ্ন হচ্ছে, এই রক্ততঞ্চন ঘটায় কিভাবে? রক্ততঞ্চন মানে হচ্ছে ব্লাড কোয়াগুলেশন বা ক্লটিং হয়ে যাওয়া। আমরা যদি একটা রক্ত কোথাও পড়ে থাকতে দেখি, তাহলে দেখব কিছুটা সময় পরে গিয়ে সেই রক্তটা পুরোপুরি ক্লট করে গেছে, মানে থকথকে হয়ে গেছে বা ছানার মতন কেটে গেছে। তো এর একটা টাইম আছে প্রত্যেক রক্তের, তাকে বলা হয় ক্লটিং টাইম। আর কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে যে রক্ত বেরোয় তাকে বলা হয় ব্লিডিং টাইম। তো ব্লিডিং টাইম অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 4 মিনিট পর্যন্ত হতে থাকে। আর রক্ত কোথাও যদি পড়ে থাকে সেটা ক্লট করে যায় যে সময়ের মধ্যে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 8 মিনিট মতন ধরা হয় ক্লটিং টাইম। এবার প্রশ্ন হচ্ছে, এই রক্ততঞ্চন কিভাবে ঘটে? সেটার অনেক ধারণাই আছে, বাট ইন সিম্পল যদি একটা মডার্ন কনসেপ্ট অনুযায়ী আমরা ব্লাড কোয়াগুলেশন কিভাবে ঘটে, রক্ততঞ্চন কিভাবে ঘটে, সেটা যদি আসে পরীক্ষায় যেভাবে আমরা লিখবো, সেটা হচ্ছে খুব শর্টে আমরা ব্লাড কোয়াগুলেশনটাকে 3টে স্টেপে লিখে দেবো। ফার্স্ট স্টেপে কি ঘটে, কোনো জায়গায় ব্লাড কোয়াগুলেশন সেখানেই ঘটবে যেখানে দেহ কেটে যাবে। ধরো কোনো একটা স্থানে হাতের বা পায়ের, যেখানে হোক দেহের কোনো একটা স্থানে কেটে গেছে, সেখান থেকে ব্লিড হয়ে যাচ্ছে, মানে রক্ত বেরিয়ে যাচ্ছে। সেই ব্লিডিং টাইম বললাম আমি যে 2 থেকে 5 মিনিটের মতন হয়। তার মধ্যে কী হয়, অ্যাকচুয়ালি সেই জায়গাটায় ব্লাড রক্ততঞ্চিত হয়ে যায়, ব্লাড কোয়াগুলেশন হয়ে যায়, তার ফলে আর ব্লিড হয় না। সেই যে ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চন সেই জায়গাটায় ঘটে, সেইটা কিভাবে ঘটে? সেইটা বলছে যে সবসময় রক্তের মধ্যে কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর মানে কিছু সিরাম প্রোটিন, যেগুলো সবসময় আমাদের রক্তের মধ্যে ভেসে বেড়ায়, কিন্তু সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন যখন যার দরকার পড়ে সে তখন অ্যাক্টিভ হয়ে গিয়ে তার ফাংশন করে, কিন্তু অন্য সময় সে নিষ্ক্রিয় অবস্থায় এমনি সিম্পল প্রোটিনের ন্যায় ঘুরে বেড়ায়। সেগুলোকে বিভিন্ন ফ্যাক্টর হিসেবে নাম দেওয়া হয়েছে, ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, এরকম করে প্রায় 13টা ফ্যাক্টর যেটা রক্ততঞ্চনে হেল্প করে, এটা আমাদের মনে রাখতে হবে। প্রায় ফ্যাক্টর 13 আছে, 1 থেকে 13 পর্যন্ত 13টা ফ্যাক্টর আছে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে। বাট এই সব ফ্যাক্টরগুলোর নাম এবং কাজ সেটা এইচএসের ক্ষেত্রে লাগবে না, বাট নিটের ক্ষেত্রে যারা দেবে তারা বইতে ছক আকারে দেওয়া আছে, সেটা মুখস্থ করে নেবে। যে ফ্যাক্টরগুলো এখানে প্রয়োজন সেই ফ্যাক্টরগুলো আমি একটু বলি।
প্রথমেই হচ্ছে রক্তের মধ্যে এক ধরনের ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে ফ্যাক্টর 12 বলা হয়। তো এটা কি হয়, নিষ্ক্রিয় অবস্থায় এমনি রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবারে যেখানেই যখন কেটে যাবে কোনো স্থানে, কেটে যাওয়া মানেই সেখান থেকে টিস্যু ফ্লুইড বা কলার রস সেটা রক্তে মিশবে। যে কোনো হাতের স্থানে ধরো এখানে কেটে গেল, কেটে যাওয়া মানেই সেখানে কোষের রস যেটা আছে, কলা রস বা টিস্যু ফ্লুইড যেটাকে বলে, সেইগুলো কি হয় ওইখানকার রক্তের সাথে মিশবে। রক্তের সাথে মেশা মানে কি, সেখানকার ওই প্রোটিন ফ্যাক্টরগুলোর সাথে মিশবে। তো এই যে কলা রস বা কলাজাত উপাদানগুলোর জন্যে তখন কি হবে, ওই ফ্যাক্টর 12 তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সে তখন অ্যাক্টিভ হয়ে যাবে। এই ফ্যাক্টর 12 অ্যাক্টিভ হওয়া মানে সে কনসিকুয়েন্টলি ফ্যাক্টর 11কে অ্যাক্টিভ করে দেবে। ঠিক আছে, ফ্যাক্টর 12কে নাম আছে একটা, তাকে হ্যাগম্যান ফ্যাক্টর বলা হয়। হ্যাগম্যান ফ্যাক্টর বলা হয়, সেটা কলারসে উপস্থিতিতে সক্রিয় হয়ে যায়। সে ফ্যাক্টর 11কে অ্যাক্টিভ করে দেয়, যেটা থ্রোম্বোপ্লাস্টিনের অ্যান্টিসিডেন্ট। থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে ফ্যাক্টর 3। থ্রোম্বোপ্লাস্টিনকে অ্যাক্টিভ করতে পারে এই ফ্যাক্টর 11। ওকে, তাহলে প্রথম স্টেপে আমরা কি জানলাম, যে নিষ্ক্রিয় ফ্যাক্টর 12 সেটা কলাজাত উপাদানের সংস্পর্শে আসলে কি হয়, সে ফ্যাক্টর 11কে অ্যাক্টিভ করে দেয়। আর এই সক্রিয় ফ্যাক্টর 11 সে ক্যালসিয়ামের সাপোর্ট পেলে সে কী করে, থ্রোম্বোপ্লাস্টিন মানে কত ফ্যাক্টর বললাম, ফ্যাক্টর 3, তাকে কি করে অ্যাক্টিভ করে দিতে পারে। থ্রোম্বোপ্লাস্টিনকে অ্যাক্টিভ করে দেয়। এই থ্রোম্বোপ্লাস্টিন যখন অ্যাক্টিভ হয়ে যায়, রক্তের মধ্যে আর এক ধরনের প্রোটিন থাকে যাকে বলা হয় ফ্যাক্টর 2। সেইটা কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড স্টেপের মধ্যে আসে। ফ্যাক্টর 2 এর নাম হচ্ছে প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিন জিনিসটা কি, এটা হচ্ছে একটা প্রোটিন যাকে ফ্যাক্টর 2 হিসেবে নাম দেওয়া রয়েছে। এইটা দেহের যকৃতে তৈরি হয় কন্টিনিউয়াসলি। আমাদের লিভার যেটা আছে সেখানেই প্রোথ্রম্বিন প্রোটিন তৈরি হয়। কিসের সাহায্যে তৈরি হয় না, ভিটামিন কে এর সাহায্যে তৈরি হয়। ভিটামিন কে যদি না যায় তাহলে সে যকৃতে প্রোথ্রম্বিন সংশ্লেষ করতে পারবে না। এই জন্যই বলা হয় ভিটামিন কে এর যদি অভাব ঘটে কারোর দেহে, তার দেহে কিন্তু রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটবে, কারণ প্রোথ্রম্বিনটা সংশ্লেষ হয় না। এই প্রোথ্রম্বিন যেটা তৈরি হলো থ্রোম্বোপ্লাস্টিন, এবং এর সাথে ক্যালসিয়াম লাগবে প্রচুর পরিমাণে। রক্ত সঞ্চালন করতে গেলে সব স্টেপেই মোটামুটি ক্যালসিয়ামের দরকার পড়ে প্রচুর পরিমাণে। এই ক্যালসিয়ামের সাহায্যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন পরিণত হয়। অ্যাকচুয়ালি থ্রম্বিনের আগের স্টেজটায় প্রোথ্রম্বিন, যেটা ইনঅ্যাক্টিভ থ্রম্বিন প্রোটিন, সেটা যকৃতে তৈরি হয় বললাম। যখনই থ্রোম্বোপ্লাস্টিনটা তৈরি হবে তখনই এটা অ্যাকচুয়ালি থ্রম্বিনে কনভার্ট করে দেয়। সেইটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রোটিন। কি অ্যাক্টিভ প্রোটিন, সেটা থার্ড স্টেজে রক্তসঞ্চালনের এসে ফাংশন করে। কি করে, রক্তে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ফাইব্রিন মনোমার থাকে, বা তাকে ফাইব্রিনোজেন বলে। জেন বলা হয়, ফাইব্রিনোজেন। তো এই থ্রম্বিন, অ্যাক্টিভ থ্রম্বিন প্লাস ক্যালসিয়াম, এই স্টেপে ক্যালসিয়ামটা একটু লো লাগে, বাট এই স্টেপে ক্যালসিয়াম হাই লাগে। থ্রম্বিন প্লাস ক্যালসিয়াম কি করে, এই ফাইব্রিনোজেন মনোমারগুলোকে, ফাইব্রিনোজেন এরকম মনোমার মানে একটা ছোট ছোট এরকম টিস্যু, সেইগুলো কি করে সক্রিয় ফ্যাক্টর 12 এর সাহায্য নিয়ে থ্রম্বিন, ক্যালসিয়াম আর সক্রিয় ফ্যাক্টর 12 এর সাহায্য নিয়ে প্রথমে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনোজেন এরকম ছোট ছোট টিস্যু তৈরি করে, মানে সুতোর ন্যায় অংশ তৈরি করে। সেইগুলো কী হয়, পরপর এরকম জুড়ে যায়। গিয়ে কি করে, এরকমভাবে জুড়ে গিয়ে যেটা তৈরি করে তাকে বলা হয় ফাইব্রিনোজেন পলিমার। এখানে তৈরি হবে মনোমার, আর তারপরে তৈরি করবে ফাইব্রিনোজেন
পলিমার তৈরি করবে। তাহলে কোনো স্থানে এই একটা ব্লাড ভেসেল যেটা এই জায়গাটায় কেটে গেছে, তো এখান থেকে ব্লিডিং টাইম 2 থেকে 3 মিনিট ব্লিড করেই যাচ্ছে। এবার কী হয়, এই জায়গার টিস্যু ফ্লুইডগুলো সব মিশে প্রথমে ফ্যাক্টর 12 থেকে তাকে অ্যাক্টিভ করবে, তারপরে ফ্যাক্টর 11 অ্যাক্টিভ হবে। সে কী করবে, থ্রোম্বোপ্লাস্টিনকে অ্যাক্টিভ করে দেবে বা থ্রোম্বোপ্লাস্টিন সিনথেসিস করবে। সেই থ্রোম্বোপ্লাস্টিন কী করে, প্রথমবিনকে থ্রোম্বিনে পরিণত করে দেবে। থ্রোম্বিন কী করবে, এবারে ফাইব্রিনোজেন মনোমার তৈরি করবে, সেইটা ফ্যাক্টর 12-এর সাহায্য নিয়ে ফাইব্রিনোজেন পলিমার তৈরি করবে। তো ফাইব্রিনোজেন পলিমার মানে যখন তৈরি করবে তখন অ্যাকচুয়ালি এরকম প্রচুর পরিমাণে টিস্যুগুলো ওই জায়গায় এসে জালের ন্যায় সৃষ্টি করবে এবং ওই জালে এসে আরবিসিগুলো আটকে যাবে। এখন প্রচুর পরিমাণে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসের লোহিত রক্তকণিকা এসে ওই জায়গায় আটকে গিয়ে একটা তঞ্চন পিণ্ড তৈরি করবে, যে তঞ্চন পিণ্ড দিয়ে কোনো রক্তকণিকার বেরোতে পারবে না, কিন্তু রক্তরস তখনও হালকা করে বেরোবে। এই যে ব্লাড ক্লট করার পরেও যে হালকা রক্ত জমাট বাঁধার পরেও যে হালকা হলুদ রঙের স্বচ্ছ জলীয় অংশ নির্গত হয় তাকে কিন্তু অ্যাকচুয়ালি সিরাম বলা হয়, তাকে সিরাম বলা হয়, যেটা রক্তরস আর কিছুই নয়। তো এরকমভাবে 3টে স্টেপে তোমরা ব্লাড কোয়াগুলেশনটা মানে রক্ত তঞ্চন প্রক্রিয়াটা সহজ পক্ষে করে আসবে। তাহলে আলটিমেটলি ফাইব্রিনোজেন মনোমার থেকে যেটা তৈরি করে সেটাকে বলা হয় তঞ্চন পিণ্ড বা ব্লাড ক্লট তৈরি করবে। তঞ্চন পিণ্ড তৈরি করে রক্ত তঞ্চন প্রক্রিয়া ঘটাবে। এবারে কিছু ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে, খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কিছু পড়ে, যেরকম হচ্ছে রক্ততঞ্চন বিরোধী পদার্থ কি। এর আগে আমি পড়ালাম যে ব্লাড যদি আমরা এনে বাইরে রেখে দিই তাহলে দেখবো ব্লাড ক্লট করে গেছে, মানে ছানার মতন কেটে গেছে, সেই ব্লাড আর কাজে লাগাতে পারে না। তাহলে রক্তদান শিবির হয়, সেখানে 700 ml 800 ml করে রক্ত এক একজনের দেহ নিয়ে সেইটা 1-1.5 মাস 2 মাস ধরে সঞ্চিত রাখা হয়, মানে ব্লাড ব্যাংকে রেখে দেওয়া হয়। সেই রক্ত গিয়ে আবার পরে কাউকে দেওয়া হচ্ছে। তার কারণ কি, তখন কেন ক্লট করছে না? তার কারণ হচ্ছে যে ফাইলে ব্লাড সঞ্চয় করা হয় সেই ফাইলে অ্যাকচুয়ালি আগে থেকে কিছু পদার্থ দেয়া থাকে যেটা রক্ততঞ্চন ঘটাতে দেয় না। সেরকম কিছু পদার্থ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম সাইট্রেটের লবণ, সোডিয়াম বা পটাশিয়াম সাইট্রেটের লবণ, সোডিয়াম পটাশিয়াম সাইট্রেটের লবণ, বা ইডিটিএ দেওয়া হয়। ইডিটিএ কি, এটা ইথিলিন ডাই অ্যামাইন টেট্রা অ্যাসিটেট। এগুলো হচ্ছে এক ধরনের সল্ট, যেগুলো ইউজ করলে কি হয়, সেই এগুলো যদি রক্তে দেওয়া হয় সেই রক্ত আর ক্লট করে না, মানে সঞ্চিত হয় না। তার কারণ কি বলছে, এই সোডিয়াম পটাশিয়াম বা ইডিটি এগুলো কি করে, রক্তে এগুলো যদি দিয়ে রাখা হয়, সেখানে যদি রক্ত হয় সেই ব্লাডের ক্যালসিয়ামগুলোকে ওরা সব অধক্ষেপ করে দেবে, মানে নিচে থিতিয়ে ফেলবে। সমস্ত ক্যালসিয়ামগুলোর সাথে এরা রিয়াকশান করে ওই ব্লাড থেকে ক্যালসিয়াম পুরো লেস করে দেবে। আমরা আগেই জানলাম যে ক্যালসিয়াম ছাড়া ব্লাড ক্লটিংয়ের কোনো স্টেপ হবে না, ক্যালসিয়াম প্রত্যেকের স্টেপেই লাগে। তো যে ব্লাডে ক্যালসিয়াম থাকবে না সেখানে সঞ্চিতই হবে না ব্লাড। তো এইগুলো অ্যাকচুয়ালি এই যে সোডিয়াম পটাশিয়ামের সাইট্রেটের লবণ বা সোডিয়াম ফ্লোরাইড আছে বা ট্রাইসোডিয়াম সাইট্রেট আছে বা ইডিটিএ ডিকোমারল রয়েছে, এগুলো এই ধরনের কয়েকটা পদার্থের নাম কিন্তু ক্লিয়ারলি মুখস্থ রাখতে হবে, যেগুলো কী করে রক্ততঞ্চনে বাধা দেয়। বা এইগুলো হচ্ছে সব বাইরের পদার্থ, কিন্তু দেহের মধ্যে একটা পদার্থ আছে যেটা রক্ততঞ্চনে বাধা দেয়, সেটা অলরেডি আমি বলেছি, তার নাম হচ্ছে হেপারিন। এইগুলো জানার পরে কয়েকটা শর্ট কোশ্চেন জানতে হবে। এই যে 3টে কণিকা আমি পড়ালাম, একটা আরবিসি, এইটা কারুর ক্ষেত্রে আমি যে বললাম যে ডাক্তাররা টেস্ট করতে দেয়, টিসিডিসি টেস্ট, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, সেটা অ্যাকচুয়ালি কিছু না। এই কণিকাগুলোর পরিমাণ ওর দেহে, ওই ব্যক্তির দেহে কতটা আছে সেটা নর্মাল একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তির সাথে কম্পেয়ার করা হয়। যদি দেখা যায় কারুর আরবিসির পরিমাণটা, আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেলের পরিমাণটা হিউজ পরিমাণে বেড়ে গেছে, তার দেহে যতটা থাকা দরকার তার থেকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া। এটা মনে রাখতে হবে, পলিসাইথেমিয়া। যার আরবিসি এর পরিমাণটা স্বাভাবিকের তুলনায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাকে বলা হয় পলিসাইথেমিয়া। যদি এটা কমে যায় তখন তাকে বলা হয় অলিগোসাইথেমিয়া। পলি কথার অর্থ হচ্ছে বেশি, অলিগো কথার অর্থ হচ্ছে কম।
যদি কারোর ক্ষেত্রে কমে যায় তখন তাকে বলা হবে অলিগোসাইথেমিয়া। কোনটা? আরবিসি। কমে গেলে অলিগো, আর বেশি হলে পলিসাইথেমিয়া। যদি সেটা ডব্লিউবিসি হয়, প্রচুর পরিমাণে বেড়ে গেল, তখন তাকে লিউকেমিয়া বলা হয়, ব্লাড ক্যান্সার, যেটা অত্যধিকারে বেড়ে গেলে। আর যদি উল্টোটা হয়, কমে যায়, তখন তাকে লিউকোপিনিয়া বলা হয়। কমে গেলে লিউকোপিনিয়া বলা হয়। যদি প্লেটলেটস হয়, বেড়ে গেলে, তখন তাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস। কমে গেলে থ্রোম্বোসাইটোপিনিয়া, যাকে শর্টে পারপিউরা বলা হয়। থ্রোম্বোসাইটোপিনিয়া মানে অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়াটাকে আর একটা শর্টে সংক্ষিপ্ত ভাষায় পারপিউরা বলা হয়, মনে থাকবে। পলিসাইথেমিয়া মানে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়া, অলিগোসাইথেমিয়া মানে স্বাভাবিকের থেকে কমে যাওয়া, লিউকেমিয়া মানে বেড়ে যাওয়া, লিউকোসাইথেমিয়াও মানে বেড়ে যাওয়া, কিন্তু লিউকেমিয়াটা অত্যধিক হারে বেড়ে যাওয়া, যেটা ব্লাড ক্যান্সার। আর লিউকোসাইথেমিয়াটা অতটা নয়, বাট বেড়ে যাওয়া। লিউকোপিনিয়া মানে হচ্ছে স্বাভাবিকের থেকে কমে যাওয়া, কোনটা? ডব্লিউবিসি। থ্রোম্বোসাইটোসিস মানে হচ্ছে স্বাভাবিকের তুলনায় অনুচক্রিকা বেড়ে যাওয়া, থ্রোম্বোসাইটোপিনিয়া মানে স্বাভাবিকের তুলনায় অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া, তাকে পারপিউরা হিসেবেও বলা হয়। মোটামুটি 3টে কণিকা সম্পর্কে এই জিনিসগুলো পড়তে হবে তোমাদেরকে এবং পড়ে মুখস্থ করে ফেলতে হবে।